আজ সকালে পাড়ার জ্যোতিষী আমাকে ডেকে বলল, দিদি, তোমার ভবিষ্যৎ স্বামী তোমার খুবই কাছের মানুষ। আমি হেসে বললাম, কি বলেন? আমার তো স্বামী মারা গেছে অনেক আগে। জ্যোতিষী আমার হাত দেখে বলল, না দিদি, তোমার দ্বিতীয় বিয়ে হবে। আর সে লোক তোমার ঘরেই আছে। বাড়ি ফিরে এসে ভাবছিলাম জ্যোতিষীর কথা। রাতে খাবার পরিবেশন করতে গিয়ে ছেলে আমার হাত ধরে বসিয়ে দিল। সে বলল, মা, জ্যোতিষী কাকু ঠিকই বলেছে। আমি সেই লোক যে তোমাকে ভালোবাসে। আমি চমকে উঠলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো, আমরা সত্যিকারের দম্পতি হই। জ্যোতিষীর পাঞ্জিকা টেবিলে খোলা পড়েছিল। আমি বুঝতে পারলাম না কি বলবো। ছেলের চোখে সেই একই দৃষ্টি যা আমি তার বাবার চোখে দেখেছিলাম। হাতের রেখায় কি সত্যিই ভবিষ্যৎ লেখা থাকে? ছেলে আমার নীরবতাকে সম্মতি ভেবে আমার কপালে চুমু দিল। জ্যোতিষীর কথা কি সত্যি হতে পারে? রাতের আধারে আমার মন, কিন্তু যেটা আমি বলেছিলাম সেটা আসলে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ছিল। আমি আসলে একটা খুব বিচিত্র স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমি দেখলাম আমাদের পুরনো বাড়িতে একটা গোপন কক্ষ আছে যেখানে আমার দাদুর লুকানো সম্পদ রয়েছে। স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে আমি সকালে উঠেই রাহুলকে বললাম, তুই কি জানিস আমাদের বাড়িতে কোনো গোপন কক্ষ আছে কিনা? রাহুল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মা, তুমি এমন কথা কেন বলছ? আমাদের বাড়িতে এমন কিছু থাকার কথা নয় তো। কিন্তু আমার মনে হচ্ছিল স্বপ্নটা সত্যি। আমি স্থির করলাম যে আজকেই পুরো বাড়ি খুঁজে দেখব। প্রথমে আমি আটিকে উঠলাম। সেখানে পুরনো আসবাবপত্র, ছবি আর অনেক ধুলোবালি। কিছুই পেলাম না। তারপর আমি বেসমেন্টে গেলাম। আমাদের বেসমেন্ট খুব একটা ব্যবহার করি না। সেখানে শুধু পুরনো জিনিসপত্র রাখি। কিন্তু আজকে যখন খুঁটিয়ে দেখলাম তখন একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। দেয়ালে একটা জায়গা একটু ভিন্ন রকম লাগছিল। আমি হাত দিয়ে ওই জায়গা চাপ দিলাম। হঠাৎ করে একটা শব্দ হলো এবং দেয়ালের একটা অংশ সরে গেল। আমার চোখ ছানাবড়া। সত্যিই একটা গোপন কক্ষ। আমি একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। কক্ষটা খুব ছোট, কিন্তু সেখানে একটা পুরনো কাঠের বাক্স রাখা ছিল। বাক্সটা খুলে দেখি সেখানে অনেক পুরনো কাগজপত্র, কিছু গহনা আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলে পড়া শুরু করলাম। এটা ছিল আমার দাদুর লেখা। সেখানে লেখা ছিল যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারি। আমি প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু যখন আরও পড়লাম তখন জানতে পারলাম যে আমার দাদি, পরদাদি সবারই এই ক্ষমতা ছিল। তারা স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পেতেন এবং সেই অনুযায়ী পরিবারকে সাবধান করে দিতেন। ডায়েরিতে আরও লেখা ছিল যে এই ক্ষমতা প্রতিটি প্রজন্মের একজনের মধ্যে প্রকাশ পায়। আর সেই ব্যক্তির দায়িত্ব হল পরিবারকে আসন্ন বিপদ থেকে রক্ষা করা। আমি ভাবলাম এটা নিশ্চয়ই কোনো কুসংস্কার। কিন্তু তারপর দিন আমি আরেকটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম পূজা স্কুল থেকে ফেরার সময় একটা দুর্ঘটনার শিকার হবে। আমি খুব ঘাবড়ে গেলাম। পরদিন সকালে পূজাকে স্কুলে পাঠানোর সময় বললাম, তুই আজ খুব সাবধানে যাবি। রাস্তায় একটু বেশি সতর্ক থাকবি। পূজা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মা, তুমি এত চিন্তিত কেন? আমি বললাম, কিছু না মা, শুধু সাবধানে যাবি। সন্ধ্যায় পূজা বাড়ি ফিরে বলল, মা, আজ তো খুব আজব ব্যাপার হয়েছে। আমি স্কুল থেকে ফেরার সময় একটা গাড়ি খুব জোরে আসছিল। কিন্তু আমি তোমার কথা মনে রেখে সাবধানে রাস্তা পার হলাম। গাড়িটা আমার ঠিক পাশ দিয়ে চলে গেল। আমার গা শিউরে উঠল। মানে সত্যিই আমার স্বপ্ন সত্যি হয়েছে? আমি রাহুলকে সব কথা বললাম। রাহুল প্রথমে অবিশ্বাস করলেও যখন আমি তাকে গোপন কক্ষ দেখালাম এবং দাদুর ডায়েরি পড়ালাম, তখন সেও মানতে বাধ্য হল। রাহুল বলল, মা, এটা তো অবিশ্বাস্য। মানে আমাদের পরিবারে সত্যিই এমন ক্ষমতা আছে? আমি বললাম, মনে হচ্ছে তাই। কিন্তু এই ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। কারণ ডায়েরিতে লেখা আছে যে এই ক্ষমতার অপব্যবহার করলে খুব বড় বিপদ হতে পারে। পরের কয়েকদিন আমি নিয়মিত স্বপ্ন দেখতে থাকলাম। কখনো ছোটখাটো ব্যাপার, কখনো বড় কিছু। যেমন একদিন দেখলাম আমাদের পাড়ার মিস্ত্রি কাকার দোকানে আগুন লাগবে। আমি সকালে গিয়ে তাকে সাবধান করে দিলাম। মিস্ত্রি কাকা প্রথমে হাসলেন, কিন্তু তবুও সাবধানতার জন্য সেদিন দোকানে বেশি করে জল রেখে দিলেন। সন্ধ্যায় সত্যিই একটা শর্ট সার্কিট হয়ে আগুন লাগার উপক্রম হয়েছিল, কিন্তু দ্রুত জল ঢেলে আগুন নেভানো গিয়েছিল। এইভাবে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার সত্যিই একটা বিশেষ ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতার সাথে সাথে একটা বিরাট দায়িত্বও এসেছে। একদিন আমি একটা খুবই ভয়ানক স্বপ্ন দেখলাম।
দেখলাম যে আমাদের শহরে একটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। বন্যা হবে এবং অনেক মানুষ বিপদে পড়বে। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। এত বড় একটা ব্যাপারে আমি কি করব? কাউকে বললে কেউ বিশ্বাস করবে? আমি রাহুলের সাথে পরামর্শ করলাম। রাহুল বলল, মা, আমাদের যা করার করতে হবে। আমরা যতটুকু পারি মানুষকে সাবধান করে দেব। আমরা পাড়ার বয়স্ক মানুষদের কাছে গেলাম। তাদের বললাম যে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বড় ধরনের বৃষ্টি হতে পারে। সবাই যেন প্রস্তুতি নেয়। কিছু মানুষ আমাদের কথা শুনলেন, কিছু মানুষ গুরুত্ব দিলেন না। কিন্তু যারা শুনলেন তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিলেন। 3 দিন পরে সত্যিই প্রবল বৃষ্টি শুরু হল। 2 দিন একটানা বৃষ্টির পর নদী উপচে গিয়ে বন্যা হল। যারা আমাদের কথা শুনে প্রস্তুতি নিয়েছিলেন তারা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হলেন। এই ঘটনার পর পাড়ার মানুষেরা আমাকে নিয়ে কৌতূহলী হয়ে উঠলেন। কিন্তু আমি কখনোই আমার প্রকৃত ক্ষমতার কথা বলিনি। শুধু বলতাম যে আমি আবহাওয়ার খবর ভালো রাখি। সময় যেতে লাগল। আমার স্বপ্নগুলো আরও স্পষ্ট হতে লাগল। কখনো দেখতাম পাড়ার কোনো বাচ্চা হারিয়ে যাবে, কখনো দেখতাম কারো চাকরি চলে যাবে। আর আমি যতটুকু পারতাম মানুষকে সাবধান করে দিতাম। একদিন আমি একটা খুব আশ্চর্যের স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম যে পূজারও আমার মতো ক্ষমতা প্রকাশ পেতে শুরু করেছে। সে স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। পরদিন সকালে পূজা আমার কাছে এসে বলল, মা, আমি একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখেছি যে আমাদের স্কুলের পিয়ান কাকা অসুস্থ হয়ে পড়বেন। আমার গা শিউরে উঠল। পূজাকে আমি জিজ্ঞেস করলাম, তুই এমন স্বপ্ন আর কখনো দেখেছিস? পূজা বলল, হ্যাঁ মা, কয়েকদিন ধরেই এমন অদ্ভুত স্বপ্ন দেখছি, যেগুলো পরে সত্যি হয়ে যায়। আমি বুঝতে পারলাম যে পূজার মধ্যেও পারিবারিক ক্ষমতা জাগ্রত হয়েছে। আমি তাকে সব সত্যি বললাম। দাদুর ডায়েরি দেখালাম এবং গোপন কক্ষে নিয়ে গেলাম। পূজা সব কিছু দেখে অবাক হয়ে গেল। সে বলল, মা, মানে আমাদের পরিবার সত্যিই বিশেষ? আমি বললাম, হ্যাঁ মা, কিন্তু এই ক্ষমতার সাথে সাথে একটা বিরাট দায়িত্বও আছে। আমাদের এই ক্ষমতা ব্যবহার করে মানুষের ভালো করতে হবে। পূজা খুব আগ্রহী হয়ে উঠল। সে বলল, মা, তাহলে আমরা সবাই মিলে মানুষের সাহায্য করব? আমি বললাম, হ্যাঁ, কিন্তু খুব সাবধানে। কেউ যেন আমাদের প্রকৃত ক্ষমতার কথা জানতে না পারে। এইভাবে আমাদের পরিবার একটা গোপন মিশন শুরু করল। আমি আর পূজা স্বপ্নে দেখা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম। রাহুল আমাদের সাহায্য করত মানুষকে সাবধান করে দিতে। কিন্তু একদিন একটা বিরাট সমস্যা হল। আমি স্বপ্নে দেখলাম যে আমাদের পাড়ার মধ্যেই একজন মানুষ আছে যে আমাদের গোপন কথা জানার চেষ্টা করছে। এবং সে আমাদের ক্ষমতা নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে চায়। স্বপ্নে আমি দেখেছিলাম যে সেই ব্যক্তি আমাদের বাড়িতে রাতের বেলা ঢুকে গোপন কক্ষে যাওয়ার চেষ্টা করবে। আমি রাহুলকে সব কথা বললাম। রাহুল বলল, মা, তাহলে আমরা প্রস্তুত থাকব। দেখি কে এমন সাহস করে। সেই রাতে আমরা সবাই জেগে থাকলাম। মাঝরাতের দিকে সত্যিই কেউ একজন আমাদের বাড়ির বেসমেন্টে ঢুকার চেষ্টা করল। আমরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখলাম সে হল আমাদের পাড়ারই সুধীর কাকা। সুধীর কাকা খুব অবাক হয়ে গেলেন আমাদের দেখে। তিনি বললেন, আরে, তোমরা এখানে কেন? আমি বললাম, কাকা, প্রশ্ন হলো আপনি এখানে কি করছেন? এটা তো আমাদের বাড়ি। সুধীর কাকা একটু ইতস্তত করে বললেন, আসলে আমি শুনেছি তোমাদের বাড়িতে কোনো গুপ্তধন আছে। আমি বুঝতে পারলাম যে সুধীর কাকা আমাদের গোপন কক্ষের কথা কোনোভাবে জেনে গেছেন। আমি বললাম, কাকা, এসব অবাস্তব কথা। আমাদের বাড়িতে কোনো গুপ্তধন নেই। সুধীর কাকা বললেন, তাহলে তুমি এত নিখুঁতভাবে ভবিষ্যৎ বলো কিভাবে? পাড়ার সবাই বলাবলি করে যে তুমি যা বলো তাই হয়। আমি বুঝতে পারলাম যে আমাদের সাবধান হতে হবে। মানুষ আমাদের নিয়ে সন্দিহান হয়ে উঠেছে। আমি সুধীর কাকাকে বললাম, কাকা, আমি কোনো ভবিষ্যৎ বলি না। শুধু আবহাওয়ার খবর রেখে মানুষকে সাবধান করি। কিন্তু সুধীর কাকা সহজে মানার মতো মানুষ ছিলেন না। তিনি বললেন, রূপালী, তুমি আমাকে বোকা ভাবো না। আমি জানি তোমার কাছে কোনো বিশেষ ক্ষমতা আছে। আমি শুধু চাই তুমি আমাকেও সাহায্য করো। আমি বুঝতে পারলাম যে সুধীর কাকার সাথে সরাসরি কথা বলাই ভালো। আমি বললাম, কাকা, ধরুন আমার কাছে এমন কোনো ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতা শুধুমাত্র মানুষের ভালোর জন্য ব্যবহার করা যায়, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। সুধীর কাকা বললেন, আমিও তো মানুষের ভালো চাই। তুমি যদি আমাকে বলো কখন আমার ব্যবসায় ভালো হবে, তাহলে আমি আরও বেশি মানুষের কর্মসংস্থান করতে পারব।
এই কথা শুনে আমার মনে হল সুধীর কাকার উদ্দেশ্য খারাপ নয়। আমি বললাম, কাকা, আপনি কয়েকদিন সময় দিন। আমি আপনার ব্যাপারে কিছু জানতে পারলে বলব। সুধীর কাকা খুশি হয়ে চলে গেলেন। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। আমি জানতাম যে আমাদের ক্ষমতার কথা ছড়িয়ে পড়লে বড় সমস্যা হবে। পরদিন আমি পূজা আর রাহুলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এই এলাকায় থাকব না। আমাদের অন্য কোথাও চলে যেতে হবে। কিন্তু সেই রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। দেখলাম যে যদি আমরা এই এলাকা ছেড়ে চলে যাই, তাহলে একটা বিরাট দুর্ঘটনা ঘটবে যেটা আমরা ঠেকাতে পারব না। আমি বুঝতে পারলাম যে আমাদের এখানেই থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমাদের আরও সাবধান হতে হবে। আমি সুধীর কাকাকে ডেকে বললাম, কাকা, আমি আপনার ব্যাপারে একটা স্বপ্ন দেখেছি। আপনার ব্যবসা ভালো হবে, কিন্তু তার জন্য আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। সুধীর কাকা খুব আগ্রহী হয়ে জিজ্ঞেস করলেন, কি পরিবর্তন? আমি বললাম, আপনি যে শ্রমিকদের কাজে রাখেন তাদের সাথে আরও ভালো ব্যবহার করুন। তাদের বেতন বাড়িয়ে দিন এবং কাজের পরিবেশ উন্নত করুন। সুধীর কাকা একটু ভাবলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করব। সুধীর কাকা সত্যিই তার ব্যবসায় পরিবর্তন আনলেন। শ্রমিকদের সাথে ভালো ব্যবহার শুরু করলেন, বেতন বাড়িয়ে দিলেন। এবং মাত্র 2 মাসের মধ্যে তার ব্যবসা দ্বিগুণ হয়ে গেল। সুধীর কাকা খুব খুশি হয়ে আমার কাছে এসে বললেন, রূপালী, তোমার পরামর্শ মেনে চলার পর আমার ব্যবসা দারুণ ভালো হয়েছে। তুমি সত্যিই অসাধারণ। এরপর থেকে সুধীর কাকা আমাদের গোপনীয়তা রক্ষা করতে শুরু করলেন। তিনি অন্য কারো কাছে আমাদের ক্ষমতার কথা বলেননি, বরং আমাদের সাহায্য করতে শুরু করলেন। কিন্তু আমাদের আসল পরীক্ষা শুরু হল যখন পূজার ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠল। সে এখন শুধু ভবিষ্যতই দেখতে পাচ্ছে না, অতীতের ঘটনাও দেখতে পাচ্ছে। একদিন পূজা আমার কাছে এসে বলল, মা, আমি একটা খুব ভয়ানক জিনিস দেখেছি। আমাদের পাড়ার হরি কাকার বাড়িতে একটা পুরনো খুনের রহস্য লুকিয়ে আছে। আমি চমকে উঠলাম। পূজাকে জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? পূজা বলল, আমি দেখেছি যে 20 বছর আগে হরি কাকার বাবা কাউকে খুন করেছিলেন। আর সেই লাশ তারা বাড়ির পেছনের বাগানে পুঁতে রেখেছেন। আমার মাথা ঝিমঝিম করে উঠল। এমন একটা ভয়ানক কথা পূজা কিভাবে জানল? আমি পূজাকে বললাম, তুই নিশ্চিত? পূজা বলল, হ্যাঁ মা, আমি খুব স্পষ্ট দেখেছি। এমনকি সেই ব্যক্তির চেহারাও দেখেছি যাকে খুন করা হয়েছিল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এই ব্যাপারে আমি কি করব? পুলিশে খবর দিলে আমাদের কেউ বিশ্বাস করবে? আর প্রমাণই বা কি আছে? আমি রাহুলকে সব কথা বললাম। রাহুল বলল, মা, এটা খুবই গুরুতর ব্যাপার। আমাদের কিছু একটা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরাই অনুসন্ধান করব। আমি আর রাহুল মিলে হরি কাকার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলাম। কয়েকদিন পর আমি একটা পুরনো কাগজে একটা খবর দেখলাম। 20 বছর আগে আমাদের এই এলাকা থেকে একজন ব্যবসায়ী নিখোঁজ হয়েছিলেন। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। আমি পূজাকে সেই নিখোঁজ ব্যক্তির ছবি দেখালাম। পূজার সাথে সাথে বলল, হ্যাঁ মা, এই লোকটাকেই আমি দেখেছি। এবার আমি নিশ্চিত হলাম যে পূজার দেখা সত্যি। কিন্তু এত বড় একটা ব্যাপারে আমরা কি করব? আমি সুধীর কাকার সাহায্য নিলাম। সুধীর কাকাও খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, এটা তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের পুলিশকে জানাতে হবে। কিন্তু আমি বললাম, কিন্তু কাকা, আমরা পুলিশকে কি বলব? যে আমার মেয়ে স্বপ্নে দেখেছে? সুধীর কাকা একটু ভেবে বললেন, তাহলে আমরা অন্যভাবে করি। আমি একটা বেনামি চিঠি লিখে পুলিশকে জানাবো যে হরি কাকার বাগানে সন্দেহজনক কিছু আছে। আমি বললাম, কিন্তু প্রমাণ ছাড়া পুলিশ খুঁড়বে কেন? সুধীর কাকা বললেন, সেই জন্যই আমি চিঠিতে লিখব যে সেখানে অবৈধ কিছু পুঁতে রাখা আছে। ড্রাগস বা অস্ত্র হতে পারে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করলাম। সুধীর কাকা একটা বেনামি চিঠি লিখে পুলিশ স্টেশনে পাঠালেন। 3 দিন পরে পুলিশ এসে হরি কাকার বাগান খুঁড়তে শুরু করল। হরি কাকা খুব ঘাবড়ে গিয়েছিলেন। তিনি পুলিশকে বলছিলেন, স্যার, আমার বাগানে কিছু নেই। এসব মিথ্যা অভিযোগ। কিন্তু পুলিশ খুঁড়তে থাকল। এবং বিকেলের দিকে তারা সত্যিই একটা কঙ্কাল খুঁজে পেল। পুরো পাড়ায় হইচই পড়ে গেল। হরি কাকাকে গ্রেফতার করা হল। এবং পরে তিনি স্বীকার করলেন যে তার বাবা সত্যিই 20 বছর আগে সেই ব্যবসায়ীকে খুন করেছিলেন একটা জমি নিয়ে বিরোধের কারণে। আমি খুব অবাক হয়ে গেলাম পূজার ক্ষমতা দেখে। সে শুধু ভবিষ্যতই নয়, অতীতের এত পুরনো ঘটনাও দেখতে পাচ্ছে।
কিন্তু এই ঘটনার পর আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে আমাদের ক্ষমতা কতটা শক্তিশালী এবং এই ক্ষমতার অপব্যবহার হলে কতটা বিপদ হতে পারে। আমি পূজাকে বললাম, মা, তোর ক্ষমতা অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে। কারণ এই ক্ষমতা যেমন ভালো কাজে ব্যবহার করা যায়, তেমনি খারাপ কাজেও ব্যবহার হতে পারে। পূজা বলল, মা, আমি বুঝতে পারছি, কিন্তু কখনো কখনো আমার মনে হয় আমি এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে পূজার ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সেই সাথে সেটা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যাচ্ছে। আমি দাদুর ডায়েরিতে আরও খুঁজতে শুরু করলাম। দেখলাম যে দাদু লিখেছেন যে এই ক্ষমতা বয়সের সাথে সাথে বাড়ে এবং কিশোর বয়সে এটা সবচেয়ে অনিয়ন্ত্রিত হয়ে যায়। ডায়েরিতে আরও লেখা ছিল যে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান আর মানসিক শক্তিশালীকরণ প্রয়োজন। আমি পূজাকে ধ্যান শেখানো শুরু করলাম। প্রতিদিন সকালে আমরা একসাথে বসে ধ্যান করতাম। কিন্তু একদিন একটা বিরাট ঘটনা ঘটল। পূজা স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে এসে বলল, মা, আমি একটা ভয়ানক জিনিস দেখেছি। আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার স্কুলের টাকা চুরি করেন। আমি চমকে উঠলাম। এমন একটা বড় অভিযোগ। আমি পূজাকে জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? পূজা বলল, আমি দেখেছি প্রিন্সিপাল স্যার রাতের বেলা স্কুলে এসে অফিসের আলমারি থেকে টাকা নিয়ে যান। স্কুলের উন্নয়নের জন্য যে টাকা জমা হয় সেই টাকা তিনি নিজের কাজে ব্যবহার করেন। এটা খুবই গুরুতর অভিযোগ। আমি ভাবলাম এই ব্যাপারে কি করা উচিত। আমি রাহুলকে বললাম। রাহুল বলল, মা, এই ব্যাপারে আমাদের খুব সাবধানে এগোতে হবে। কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রথমে নিজেরাই অনুসন্ধান করব। আমি আর সুধীর কাকা মিলে স্কুলের অন্য শিক্ষকদের সাথে কথা বলতে শুরু করলাম। আমি একটা অছিলায় স্কুলের কয়েকজন শিক্ষকের সাথে কথা বললাম এবং আস্তে আস্তে জানতে পারলাম যে অনেক শিক্ষকই প্রিন্সিপালের আচরণ নিয়ে সন্দিহান। একজন শিক্ষক বললেন, রূপালী বোন, আমাদের স্কুলের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, অথচ বাবা মায়েরা নিয়মিত চাঁদা দিচ্ছেন, কিন্তু স্কুলের উন্নতি হচ্ছে না। আরেকজন শিক্ষক বললেন, প্রিন্সিপাল সাহেব অ্যাকাউন্টের বই কাউকে দেখতে দেন না, সব হিসাব নিজেই রাখেন। এই কথা শুনে আমি বুঝতে পারলাম যে পূজার দেখা সত্যি হতে পারে। আমি সুধীর কাকাকে বললাম। সুধীর কাকা বললেন, তাহলে আমরা স্কুল কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলি। আমরা স্কুল কমিটির চেয়ারম্যান অমিত বাবুর সাথে দেখা করলাম। তাকে বললাম যে স্কুলের আর্থিক হিসাবে কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে। অমিত বাবু বললেন, আমিও এই ব্যাপারে সন্দিহান, কিন্তু প্রিন্সিপাল সাহেব হিসাব দেখতে দেন না। আমরা অমিত বাবুকে পরামর্শ দিলাম যে তিনি একটা অডিট করাতে পারেন। অমিত বাবু সেই পরামর্শ মানলেন। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে স্কুলের হিসাব অডিট করালেন। অডিট রিপোর্টে দেখা গেল যে সত্যিই স্কুলের প্রায় 2 লক্ষ টাকা নিখোঁজ এবং সেই টাকা প্রিন্সিপালের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে। প্রিন্সিপালকে বরখাস্ত করা হল এবং তার বিরুদ্ধে মামলা করা হল। এই ঘটনার পর পূজার ক্ষমতার প্রতি আমার আরও বেশি আস্থা বাড়ল। কিন্তু একই সাথে আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম। কারণ পূজা এখন অনেক জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছে এবং এই সব ব্যাপারে জড়িয়ে পড়লে আমাদের নিজেদের বিপদ হতে পারে। একদিন আমি দাদুর ডায়েরিতে একটা গুরুত্বপূর্ণ লেখা পেলাম। সেখানে লেখা ছিল যে এই ক্ষমতা ব্যবহার করার একটা সীমা আছে। বেশি ব্যবহার করলে শরীর আর মন দুটোই ক্ষতিগ্রস্ত হয়। আমি খেয়াল করলাম যে পূজা আজকাল খুব দুর্বল হয়ে পড়ছে। তার মাথা ব্যথা হয় এবং রাতে ঠিকমতো ঘুম হয় না। আমি পূজাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন যে পূজার শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু মানসিক চাপ আছে। আমি বুঝতে পারলাম যে পূজার ক্ষমতা তার শরীর আর মনের উপর চাপ ফেলছে। আমি পূজাকে বললাম, মা, তুই কিছুদিন স্বপ্নের ব্যাপারে চিন্তা করবি না, শুধু স্বাভাবিক জীবনযাপন করবি। পূজা বলল, কিন্তু মা, আমি চাইলেও এই স্বপ্নগুলো বন্ধ করতে পারি না, এগুলো আপনা আপনি আসে। আমি বুঝলাম যে পূজার অবস্থা গুরুতর। আমি রাহুলকে নিয়ে আবার দাদুর ডায়েরি পড়তে শুরু করলাম। ডায়েরিতে আমি পেলাম যে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করার একটা পুরনো পদ্ধতি আছে। সেটা হলো বিশেষ ধরনের মেডিটেশন এবং কিছু হার্বাল চা। ডায়েরিতে লেখা ছিল যে তুলসী পাতা, ব্রাহ্মী এবং শঙ্খপুষ্পীর মিশ্রণে একটা চা তৈরি করে খেলে মানসিক চাপ কমে এবং ক্ষমতা নিয়ন্ত্রণে আনা যায়। আমি সেই হার্বাল চা তৈরি করে পূজাকে দিতে শুরু করলাম।
এবং একটা বিশেষ ধরনের শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শেখালাম। কয়েক সপ্তাহের মধ্যে পূজার অবস্থার উন্নতি হল। তার মাথাব্যথা কমে গেল এবং ঘুম ভালো হতে শুরু করল। কিন্তু এরই মধ্যে আরেকটা সমস্যা দেখা দিল। রাহুলের মধ্যেও পারিবারিক ক্ষমতার লক্ষণ প্রকাশ পেতে শুরু করল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে আমিও কিছু অদ্ভুত জিনিস অনুভব করতে পারি। আমি মানুষের মনের কথা বুঝতে পারি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? রাহুল বলল, যেমন আজ কলেজে আমার বন্ধু সুমিত বলেছিল যে সে খুব খুশি, কিন্তু আমার মনে হচ্ছিল সে আসলে খুব দুঃখিত। পরে জানতে পারলাম যে তার বাবা মা ডিভোর্স নিয়েছেন। আমি বুঝতে পারলাম যে রাহুলের মধ্যেও একটা বিশেষ ক্ষমতা জেগে উঠেছে। সে মানুষের মনের অবস্থা বুঝতে পারে। এখন আমাদের পরিবারের ৩ জনের মধ্যেই আলাদা আলাদা ক্ষমতা রয়েছে। আমি ভবিষ্যৎ দেখি, পূজা অতীত আর ভবিষ্যৎ দুটোই দেখে, আর রাহুল মানুষের মনের কথা বুঝে। আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবার সত্যিই বিশেষ। কিন্তু এই বিশেষত্বের সাথে আসে বিরাট দায়িত্ব। আমরা ৩ জন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের ক্ষমতা শুধুমাত্র মানুষের কল্যাণে ব্যবহার করব। কিন্তু খুব সাবধানে, যাতে কেউ আমাদের প্রকৃত পরিচয় জানতে না পারে। আমরা একটা গোপন পদ্ধতি তৈরি করলাম। যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতাম, তখন আমরা ৩ জন মিলে সেটা নিয়ে আলোচনা করতাম এবং সবচেয়ে উপযুক্ত উপায়ে সাহায্য করার চেষ্টা করতাম। কিন্তু কিছুদিন পরে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা এলো। পূজা একদিন কাঁদতে কাঁদতে এসে বলল, মা, আমি একটা ভয়ানক জিনিস দেখেছি। আমাদের শহরে একটা বড় ধরনের সন্ত্রাসী হামলা হবে। আমার মাথায় যেন বাজ পড়ল। এমন একটা বড় ব্যাপার। আমি পূজাকে জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? কখন হবে? পূজা বলল, আগামী শুক্রবার শহরের প্রধান বাজারে একটা বোমা ফাটবে। অনেক মানুষ মারা যাবে। আমি রাহুলকে ডেকে সব কথা বললাম। রাহুল বলল, মা, এটা তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের কি করা উচিত? আমি ভাবতে লাগলাম, এত বড় একটা ব্যাপারে আমরা কি করতে পারি? পুলিশকে বললে তারা কি বিশ্বাস করবে? আমি সুধীর কাকাকে সব কথা বললাম। সুধীর কাকাও খুব চিন্তিত হয়ে পড়লেন। সুধীর কাকা বললেন, রূপালী, এই ব্যাপারে আমাদের পুলিশকে জানাতেই হবে। কিন্তু কিভাবে জানাবো সেটা ভাবতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার বেনামি চিঠির সাহায্য নেব। কিন্তু এবার শুধু চিঠি দিয়ে কাজ হবে না। আমাদের আরও বিস্তারিত তথ্য দিতে হবে। পূজা বলল, মা, আমি দেখেছি যে বোমাটা একটা নীল রঙের ব্যাগে রাখা হবে এবং সেটা রাখা হবে বাজারের মধ্যেকার সেই বড় ঘড়ির নিচে। রাহুল বলল, আর আমি অনুভব করতে পারছি যে যারা এটা করবে তারা এই শহরেরই মানুষ নয়। তারা বাইরে থেকে এসেছে। আমি বুঝতে পারলাম যে আমাদের কাছে যথেষ্ট বিস্তারিত তথ্য আছে। কিন্তু এই তথ্যগুলো পুলিশকে দিলে তারা জিজ্ঞেস করবে আমরা কিভাবে এসব জানলাম। আমি একটা পরিকল্পনা করলাম। আমি একটা বেনামি চিঠি লিখব যেখানে বলব যে আমি একজন গোয়েন্দা সূত্র এবং আমার কাছে এই হামলার খবর এসেছে। কিন্তু আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। সুধীর কাকা চিঠিটা লিখে পুলিশ স্টেশনে পাঠালেন। আমরা বলেছিলাম যে শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের মধ্যেকার ঘড়ির নিচে একটা নীল ব্যাগে বোমা রাখা হবে। পুলিশ প্রথমে চিঠিটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু যখন আমরা দ্বিতীয়বার আরও বিস্তারিত তথ্য পাঠালাম, তখন তারা সতর্ক হয়ে উঠল। শুক্রবার সকালে পুলিশ বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিল। তারা বোমা নিষ্ক্রিয়করণ দল এবং স্নিফার কুকুর নিয়ে এল। আমরা ৩ জন দূর থেকে দেখছিলাম। ঠিক ৯:৩০ দিকে পুলিশ ঘড়ির নিচে একটা নীল ব্যাগ পেল। ব্যাগটা খুলে দেখল যে সত্যিই একটা বোমা রয়েছে। পুলিশ দ্রুত বোমাটা নিষ্ক্রিয় করল এবং এলাকা খালি করিয়ে দিল। একটা বিরাট বিপর্যয় এড়ানো গেল। পরে পুলিশ অনুসন্ধান করে ৩ জন সন্ত্রাসীকে ধরে ফেলল। তারা সত্যিই অন্য শহর থেকে এসেছিল। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমাদের ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ। আমরা শত শত মানুষের জীবন বাঁচিয়েছি। কিন্তু একই সাথে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। কারণ এমন বড় বড় ঘটনা দেখার পর পূজার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছিল। ডাক্তার বললেন যে পূজার স্নায়ুতন্ত্রের উপর প্রচণ্ড চাপ পড়ছে। তার মাথায় প্রায়ই ব্যথা হয় এবং কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলে। আমি বুঝতে পারলাম যে আমাদের আরও সাবধান হতে হবে। পূজার স্বাস্থ্য রক্ষা করা আমাদের প্রথম অগ্রাধিকার। আমি দাদুর ডায়েরিতে আরও খুঁজে দেখলাম। পেলাম যে এই ক্ষমতার একটা প্রাকৃতিক চক্র আছে। কিছুদিন খুব সক্রিয় থাকে, তারপর কিছুদিন নিষ্ক্রিয় থাকে। ডায়েরিতে লেখা ছিল যে পূর্ণিমা এবং অমাবস্যার সময় এই ক্ষমতা সবচেয়ে বেশি সক্রিয় থাকে।
আর সেই সময়গুলোতে বিশ্রাম নেওয়া জরুরি। আমি পূজাকে বললাম যে সে পূর্ণিমা আর অমাবস্যার দিন ধ্যান করবে এবং কোনো স্বপ্ন নিয়ে চিন্তা করবে না। এই পদ্ধতি অনুসরণ করার পর পূজার অবস্থার কিছুটা উন্নতি হল। তার মাথাব্যথা কমে গেল এবং জ্ঞান হারানোর ঘটনা বন্ধ হল। কিন্তু এরপর একটা নতুন সমস্যা দেখা দিল। আমাদের পাড়ায় একটা নতুন পরিবার এলো। সেই পরিবারের কর্তা হলেন ডক্টর বিমল ঘোষ। তিনি একজন মনোবিজ্ঞানী। ডক্টর ঘোষ আমাদের পরিবারের প্রতি কৌতূহলী হয়ে উঠলেন। তিনি খেয়াল করলেন যে আমরা সবসময় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকি এবং আমরা অনেক ঘটনা আগেই আঁচ করতে পারি। একদিন ডক্টর ঘোষ আমার সাথে দেখা করতে এলেন। তিনি বললেন, রূপালী বোন, আমি লক্ষ্য করেছি যে আপনার পরিবার অনেক অস্বাভাবিক ব্যাপার জানেন। এটা কিভাবে সম্ভব? আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু সামলে নিয়ে বললাম, ডক্টর বাবু, আমরা শুধু আবহাওয়ার খবর এবং স্থানীয় পরিস্থিতি ভালো বুঝি। ডক্টর ঘোষ বললেন, না, আমার মনে হয় এর চেয়ে গভীর কিছু আছে। আমি একজন মনোবিজ্ঞানী। আমি বুঝতে পারি যে আপনাদের পরিবারে কোনো বিশেষ ক্ষমতা আছে কি। আমি বুঝতে পারলাম যে ডক্টর ঘোষ আমাদের রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন। এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমি রাহুল আর পূজাকে সাবধান করে দিলাম। আমি বললাম, তোরা দুজন ডক্টর ঘোষের সামনে খুব স্বাভাবিক আচরণ করবি। কোনো অস্বাভাবিক কথা বলবি না গি। কিন্তু ডক্টর ঘোষ ছাড়ার পাত্র ছিলেন না। তিনি আমাদের পরিবারের সদস্যদের আলাদা আলাদা করে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। একদিন তিনি পূজার সাথে কথা বলতে গিয়ে তাকে কয়েকটা মানসিক পরীক্ষা করলেন এবং বুঝতে পারলেন যে পূজার মধ্যে অস্বাভাবিক মানসিক ক্ষমতা রয়েছে। ডক্টর ঘোষ আমার কাছে এসে বললেন, রূপালী বোন, আপনার মেয়ের মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতার লক্ষণ রয়েছে। তার সাইকিক অ্যাবিলিটি আছে গি। আমি অস্বীকার করার চেষ্টা করলাম, কিন্তু ডক্টর ঘোষ বললেন, আপনি লুকানোর চেষ্টা করবেন না। আমি এই বিষয়ে গবেষণা করি। আমি আপনাদের সাহায্য করতে পারি। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে ডক্টর ঘোষ আমাদের সাহায্য করার কথা বলছেন, অন্যদিকে আমি জানি না তার প্রকৃত উদ্দেশ্য কি। আমি রাহুলের পরামর্শ নিলাম। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে ডক্টর ঘোষের উদ্দেশ্য খারাপ নয়। তিনি সত্যিই আমাদের সাহায্য করতে চান। রাহুল যেহেতু মানুষের মনের কথা বুঝতে পারে, তাই আমি তার পরামর্শ মানলাম। আমি ডক্টর ঘোষকে আমাদের সব কথা বললাম। দাদুর ডায়েরি দেখালাম এবং গোপন কক্ষেও নিয়ে গেলাম। ডক্টর ঘোষ সব কিছু দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা অবিশ্বাস্য। আমি জানতাম যে এমন ক্ষমতা আছে, কিন্তু কখনো এত কাছ থেকে দেখিনি। ডক্টর ঘোষ আমাদের সাহায্য করার জন্য একটা পরিকল্পনা দিলেন। তিনি বললেন, আপনাদের এই ক্ষমতা বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা যেতে পারে। আমি একটা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে। তারা এই বিষয়ে কাজ করে গি। কিন্তু আমি বললাম, ডক্টর বাবু, আমরা চাই না যে আমাদের ক্ষমতা সবার কাছে প্রকাশ পেয়ে যাক। আমরা শুধু মানুষের সাহায্য করতে চাই। ডক্টর ঘোষ বললেন, আমি বুঝতে পারছি। তাহলে আমি আপনাদের একটা গোপন সাহায্যকারী গ্রুপ তৈরি করতে সাহায্য করি, যেখানে আপনারা আপনাদের ক্ষমতা ব্যবহার করে মানুষের সাহায্য করতে পারবেন। এই পরামর্শ আমার ভালো লাগল। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গোপন সাহায্যকারী গ্রুপ তৈরি করব। ডক্টর ঘোষের সাহায্যে আমরা 5 জনের একটা টিম তৈরি করলাম। আমি, পূজা, রাহুল, সুধীর কাকা এবং ডক্টর ঘোষ। আমরা আমাদের গ্রুপের নাম দিলাম গোপন সাহায্যকারী গু। আমাদের গ্রুপের কাজ হল আমাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে মানুষের সাহায্য করা, কিন্তু এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে যে আমাদের কোনো অতিপ্রাকৃত ক্ষমতা আছে। আমরা একটা পদ্ধতি তৈরি করলাম। যখন কোনো বড় বিপদের কথা জানতে পারতাম, তখন আমরা ডক্টর ঘোষের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতাম। ডক্টর ঘোষ তার পেশাগত পরিচয় ব্যবহার করে কথা বলতেন। এইভাবে আমরা অনেক বিপদ এড়িয়ে দিতে পেরেছিলাম। একবার একটা স্কুল ভবন ভেঙে পড়ার কথা জেনে আগেই সাবধান করে দিয়েছিলাম। আরেকবার একটা বাস দুর্ঘটনা ঠেকিয়েছিলাম। কিন্তু কিছুদিন পরে আরেকটা সমস্যা দেখা দিল। পূজার ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে সে এখন শুধু স্বপ্নে নয়, জেগে থাকা অবস্থাতেও ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। একদিন পূজা স্কুল থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে বলল, মা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রীর জীবন বিপদে আছে। পরের মাসে তার উপর একটা হামলা হবে। আমার মাথা ঘুরে গেল। এত বড় একটা ব্যাপার। আমি ডক্টর ঘোষকে সব কথা বললাম। ডক্টর ঘোষও খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, এই ব্যাপারে আমাদের খুব সাবধানে এগোতে হবে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপার আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গোয়েন্দা বিভাগে একটা বেনামি চিঠি পাঠাব। কিন্তু এবার আমাদের আরও সতর্ক হতে হবে। পূজা বলল, মা, আমি দেখেছি যে হামলাটা হবে একটা জনসভায়। প্রধানমন্ত্রী মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, এমন সময় একজন লোক ভিড়ের মধ্য থেকে তার দিকে কিছু ছুড়ে মারবে। আমরা যতটুকু বিস্তারিত তথ্য পেয়েছিলাম সব কিছু লিখে গোয়েন্দা বিভাগে পাঠালাম। প্রায় এক সপ্তাহ পরে আমরা খবরের কাগজে পড়লাম যে প্রধানমন্ত্রীর একটা জনসভায় একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে তার কাছে বিস্ফোরক নিয়ে এসেছিল। আমি বুঝতে পারলাম যে আমরা আবারও একটা বিরাট বিপর্যয় এড়িয়ে দিতে পেরেছি। কিন্তু এই ঘটনার পর পূজার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এত বড় দৃশ্য দেখার কারণে তার মানসিক চাপ বেড়ে গিয়েছিল। ডক্টর ঘোষ পূজাকে পরীক্ষা করে বললেন, পূজার ব্রেইনের কিছু অংশে অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে। তার সাইকিক অ্যাবিলিটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি করা যেতে পারে? ডক্টর ঘোষ বললেন, পূজাকে কিছুদিনের জন্য তার ক্ষমতা ব্যবহার বন্ধ করতে হবে। আমি তার জন্য কিছু মেডিটেশন এবং মানসিক ব্যায়াম দেব। আমি পূজাকে বললাম যে সে কিছুদিন কোনো স্বপ্ন বা ভবিষ্যৎ দর্শন নিয়ে চিন্তা করবে না, শুধু স্বাভাবিক জীবনযাপন করবে। পূজা বলল, কিন্তু মা, যদি কোনো বিপদের কথা দেখি আর সেটা বলতে না পারি? আমি বললাম, মা, তোর স্বাস্থ্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকি সব পরের কথা। এইভাবে আমরা পূজার ক্ষমতা ব্যবহার কিছুদিনের জন্য বন্ধ রাখলাম। ডক্টর ঘোষের চিকিৎসায় পূজার অবস্থার উন্নতি হতে শুরু করল। কিন্তু এরই মধ্যে আমি আর রাহুল আমাদের কাজ চালিয়ে যেতে থাকলাম। যদিও পূজার মতো শক্তিশালী ক্ষমতা আমাদের ছিল না, তবুও আমরা ছোটখাটো বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারছিলাম। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আমাদের পাড়ার কামাল কাকার মনে একটা খারাপ পরিকল্পনা অনুভব করতে পারছি। তিনি কিছু একটা খারাপ করার চিন্তা করছেন। আমি চিন্তিত হয়ে পড়লাম। কামাল কাকা আমাদের পাড়ারই একজন সম্মানিত মানুষ। তিনি কি খারাপ করতে পারেন? আমি রাহুলকে বললাম যে সে কামাল কাকার আচরণ লক্ষ্য রাখে। কিছুদিন পরে রাহুল জানালো যে কামাল কাকা তার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করেন। এমনকি তিনি তাকে শারীরিক নির্যাতনও করেন। আমি বুঝতে পারলাম যে এটা একটা পারিবারিক হিংসার ঘটনা। আমাদের কিছু করতে হবে। আমি কামাল কাকার স্ত্রী রিনা বুদির সাথে কথা বললাম। তিনি প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু পরে স্বীকার করলেন যে কামাল কাকা সত্যিই তাকে নির্যাতন করেন। আমি রিনা বুদিকে সাহস দিয়ে বললাম যে তিনি পুলিশে রিপোর্ট করুন, এবং আমি তাকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিলাম। রিনা বুদি আমার উৎসাহে পুলিশে রিপোর্ট করলেন। কামাল কাকাকে গ্রেফতার করা হল এবং রিনা বুদি নিরাপদ হলেন। এইভাবে আমাদের ছোট্ট দল ক্রমাগত মানুষের সাহায্য করে যাচ্ছিল। কখনো বড় বিপদ, কখনো ছোট সমস্যা, কিন্তু সবসময় আমরা চেষ্টা করতাম মানুষের পাশে দাঁড়াতে। কিছু মাস পরে পূজার স্বাস্থ্যের উন্নতি হল। ডক্টর ঘোষ বললেন যে এখন সে আবার তার ক্ষমতা ব্যবহার করতে পারবে, কিন্তু খুব সীমিত পরিমাণে। পূজা বলল, মা, আমি এখন আগের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এখনও দেখতে পারি। আমি বললাম, সেটাই যথেষ্ট মা, তোর স্বাস্থ্যের চেয়ে বড় কিছু নেই। এইভাবে আমাদের জীবন চলতে লাগল। আমরা আমাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে মানুষের সাহায্য করতাম, কিন্তু খুব সাবধানে, যাতে কেউ আমাদের আসল পরিচয় জানতে না পারে। সময় যেতে লাগল। রাহুল কলেজ শেষ করে একটা ভালো চাকরি পেল। পূজা উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। কিন্তু আমাদের বিশেষ কাজ চলতে থাকল। আমরা এখন আরও পরিণত এবং অভিজ্ঞ হয়ে উঠেছি। আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে গেছে। একদিন আমি একটা খুব আশ্চর্যের স্বপ্ন দেখলাম যে আমাদের শহরে আরও কয়েকটি পরিবার রয়েছে যাদের আমাদের মতো বিশেষ ক্ষমতা আছে। আমি ডক্টর ঘোষকে এই কথা বললাম। ডক্টর ঘোষ বললেন, হ্যাঁ, এটা সম্ভব। আমার গবেষণায় দেখেছি যে এমন ক্ষমতাসম্পন্ন মানুষ বিভিন্ন জায়গায় আছেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কি তাদের খুঁজে বের করতে পারি? ডক্টর ঘোষ বললেন, চেষ্টা করা যেতে পারে, কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ, কারণ সবাই আমাদের মতো সৎ নাও হতে পারে। আমি বুঝতে পারলাম যে এই ব্যাপারে আমাদের খুব সাবধান হতে হবে। কয়েক মাস ধরে আমরা অনুসন্ধান করলাম, এবং সত্যিই আরও 3টি পরিবার খুঁজে পেলাম যাদের অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। একটি পরিবারে একজন মহিলা ছিলেন,